ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার না ল্যাপটপে নেটের প্রবলেম হচ্ছে। আমি কি মেল করতে পারবো আপনাকে এক্সাম দিয়ে? কেন, যেটা যদি মেইল করা যায় তো সেক্ষেত্রে এলএমএস আপলোডও স্যার করা যাবে। ফোন স্যার ফোন দিয়ে করবো তো। তো ফোন দিয়ে এলএমএস আমি আপলোড করতে পারি না। তুমি আর অ্যাপ ইউজ না করে যদি সরাসরি ওই মানে এ থেকে করো, গুগল থেকে করো তাহলে পারবা। অ্যাপ থেকে ঝামেলা করে। জি স্যার। স্যার আমি ট্রাই করবো, যদি না পারি তাহলে মেল দিয়ে পাঠাইতে পারবো। সেটা এখন ডিসিশন দিতে পারছি না। ওকে স্যার। আচ্ছা, তোমাদের কোন কোন চ্যাপ্টার এক্সাম জানা আছে তো না? হ্যালো? জি স্যার। ইন্টারভাল এস্টিমেশন এবং কি স্যার টেস্ট হবে? হাইপোথিসিস। হাইপোথিসিস। রাইট। এক্সাম শুরু হবে এক্স্যাক্টলি দুইটা পাঁচে, অ্যাজ ইউজুয়াল প্রসেস। এলএমএস এর কোশ্চেন থাকবে এবং কোশ্চেন এখানে শো করা হবে। আর টেবল ইউজ করার ক্ষেত্রে তোমার বইটা ইউজ করতে পারবা, এবং ওই যে আমি একটা দিয়েছি না যেখানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, জি স্যার। ওটা ইউজ করতে পারবা। তবে আমি নেগেটিভ পজিটিভটা প্রেফার করছি, কারণ সেটা যদি ইউজ করো তাহলে হিসাব করতে সুবিধা হবে তোমাদের। বুঝতে পেরেছো? জি স্যার। আসলে টেবলটা আমি এখানে দেখাতে পারবো না, কারণ একই সাথে দুইটা পিডিএফ দেখানো যায় না। আমি শুধু কোশ্চেনটা শো করবো। টেবল আছে না প্রত্যেকের কাছে? তো টেবলটা এখনই ওপেন করে রাখো। আর 45 মিনিট পর, দ্যাট মিনস 2:50 আমাদের ক্লাস শুরু হবে। দুটো তিন বাজে, আর 2 মিনিট আছে। দুটো চার, এলএমএস অলরেডি কোশ্চেন দেওয়া হয়ে গেছে। এলএমএস একটু টাইম লাগে, এই জন্য ওখানে 1 মিনিট আগে দিলাম। ওখানে এখনই কোশ্চেন চাইলে ডাউনলোড করতে পারো। তোমাকে আমার শুনতে পাচ্ছ? জি স্যার, পাইছি স্যার। 1 মিনিট আগে যদিও দিয়েছি, প্লিজ অ্যান্সার শুরু করো না। অ্যান্সার এক্স্যাক্টলি 2:05 শুরু করবা। ওকে, স্টার্ট। কোশ্চেনে কোনো সমস্যা নাই, বিকজ আমি কোশ্চেন নিজে সলভ করে দেখেছি, কোনো সমস্যা হয়নি। সো আমি এক্সামের 30 মিনিট পরে তোমাদের একবার ওয়ার্নিং দিব, তাহলে অ্যান্সার করতে থাকো।
35 minutes is over. আবুল কায়েস তুমি মেইল করে দাও, বাকির আপলোড শুরু করো। 250 পরে আপলোড চলবে না। 240 is ongoing. Stop writing. আপলোড শুরু করো, এরপরে কোনো রিকোয়েস্ট চলবে না। I will back exactly at 250.
5 minutes remaining. স্যার আমার ক্যাম স্ক্যানারটা আমার একটু ঝামেলা করছে স্যার, আমার মানে ছবি তোলার পরে আমার প্রিপ্রসেসিং ফেজটা শেষ হচ্ছে না। স্যার ক্যাম স্ক্যানার একটু আসলে ঝামেলা করছে স্যার। ক্যাম স্ক্যানার আপডেট না দিলে পরে ওইটা হচ্ছে প্রবলেম করতেছে, নিউ ভার্সন ছাড়া নিচ্ছে না। আমারটা ভাই নিউ ভার্সনই, বাট আমার ছবি তোলা মানে ইম্পোর্ট করার পরে আমার প্রসেসিং ফেজটা শেষ হচ্ছে না, জানি না কেন। তখন আমি প্রবলেম ফেস করছি, আনইনস্টল করে ইনস্টল করার পর ঠিক হয়েছে। স্যার এখন তো স্যার আনইনস্টল করে ইনস্টল করা তো মানে তোমরা অনেক কিছুর জন্য রেডি না। স্যার আমার একই প্রবলেম হচ্ছে স্যার কেমিস্ট্রি। আমি 55 পর্যন্ত সময় দিতে পারি, আনইনস্টল করে ইনস্টল করতে 2 মিনিট বেশি লাগবে না, 5 মিনিট বাড়াই দিতে পারি। জি স্যার। লেট সাবমিশন দেখাবে, সমস্যা নাই, 55 পর্যন্ত দিতে পারবা। আনইনস্টল করে ইনস্টল করে কাজ করো।
স্যার বলো। আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছে আর বাড়িতে কারেন্ট নাই, আমার যদি ফোনটা অফ হয়ে যায় আমি কি লিভ নিতে পারবো? ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। যারা এখন আপলোড করতে পারো না তাড়াতাড়ি শেষ করো, 5 মিনিট পরে ক্লাস শুরু করবো। লাস্ট মিনিট। স্যার ইএলএমএস স্যার আপলোড করলাম কিন্তু স্যার লোডিং দেখাচ্ছে কেন এখনো স্যার? মানে ফাইলটা ঘুরতেছে, ফাইলটা আপলোড দিচ্ছি বাট ঘুরতেছে। আমি আমি তো টেকনিক্যাল সব জিনিস বুঝি না, আমার এগুলো বলে লাভ কি? আর এগুলো আইটির বিষয়। আমি এর আগে সাবধান করেছি যে নাম আইডি ছাড়া যেসব মেইল আসবে ডিরেক্টলি ডিলিট হবে। শাখাত হোসেন নামে একটা মেইল আসছে, সিটি 4, হোয়াট ইজ সিটি 4? স্টুপিড। স্যার আমাকে তো ইএলএমএস স্যার লোডিং দেখাচ্ছে, আমি কি স্যার আপনাকে মেল করে দিতে পারি? আমি ফাইলটা স্যার যথাসময়ে কিন্তু আপলোড করছি কিন্তু স্যার ইএলএমএস তো স্যার লোডিং দেখাচ্ছে। তা আমি জোবার, বাকিদের কি অবস্থা? স্যার আমার স্যার ইএলএমএস স্যার আপলোড করছি স্যার, আপনি স্যার দেখাচ্ছেন ইএলএমএস এর নট স্যার আমারও নট সেম অবস্থা, নো আপলোড পারমিশন লোডিং দেখাচ্ছে। হচ্ছে। গুড। আপনাকে মেল করে দিব স্যার। উইদাউট প্রপার খুব ঝামেলা, আমি আপলোড করতে পারি। আমি একদম ক্লাসে বাইর করে দেবো, বুঝছো? আমি কথা বলতেছি। সরি স্যার।
ফাইলকে প্রথমে নিজের আইডি তারপর নিজের নাম দিয়ে রিনেম করে তারপর মেইল করো, এছাড়া কোনো মেইল আসলে সেটা বাতিল হবে। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলবেন? ফাইল রিনেম হবে প্রথমে নিজের আইডি তারপর নিজের নাম দিয়ে। ওকে স্যার। ওকে, পাঠাও, আমি ক্লাস কন্টিনিউ করি। আর কোনো কথা হবে না। স্যার আমারও প্রবলেম হচ্ছে স্যার, আমিও মেল করে দেই। আর কোনো কথা হবে না, আমি সবার জন্য একই কথা বলছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হয়তো পার্সোনালিটি শো করতে আসছে। জাস্ট কন্টিনিউ ক্লাস। লেকচার শুট দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে কিছু ডাটা সেটের এভারেজ ভ্যালুগুলো কেমন, অথবা আমরা যদি কোনো কিছু সার্টেন পার্টে যদি এটাকে ডিভাইড করি তাহলে প্রত্যেক পার্টের অ্যাকচুয়ালি বাউন্ডারিটা কোথায়, অর্থাৎ আমরা লোকেশন এবং লোকেশনের ভ্যালুটা খুঁজে বের করেছিলাম। মনে আছে তো? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ধরো আমরা সেন্ট্রাল ভ্যালুগুলো বের করব। বের করার পর আমাকে যে কেউ একজন কোশ্চেন করতে পারে যে ঠিক আছে, তোমার সেন্ট্রাল ভ্যালু যদি এত হয় তাহলে অন্যান্য ভ্যালুর অবস্থা কি? এখন কি আমি একটা একটা করে সবগুলো ভ্যালুর কথা বলবো? এটা কি সম্ভব কিনা? এটা সম্ভব না। যেহেতু এটা সম্ভব না, আমাদেরকে এমন কিছু করতে হবে যেটা আমাদেরকে অল্প কিছু কথায় পুরো জিনিস বোঝাতে হেল্প করে। যেমন আমি যদি বলি যে আমার স্টুডেন্টের সিজিপিএ হচ্ছে এভারেজ 3.9 এবং সেটা 10% কম বেশি হতে পারে, তাহলে দেখো তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল কিনা। ওকে, আদারওয়াইজ আমি যদি বলি যে আমাদের এখানে এভারেজ ইনকাম হচ্ছে 15,000, এটা সাধারণত 20% এদিক ওদিক হতে পারে, তাহলে আমি বুঝে নেবে 20% মানে হচ্ছে 15,000, 20% মানে হচ্ছে 3,000। তাহলে 15,000 প্লাস মাইনাস 20%, তাহলে কত? 15,000 থেকে 21,000 এর মধ্যে। একটা আইডিয়া করে নেবে না? এই যে মনে করো আমরা বলতেছি যে এটা ফ্ল্যাকচুয়েট করতেছে 10% বা 5%, বা আমি কখনো বলতে পারি যে এটা রিস্ক হচ্ছে 25%, তার মানে 25% কমতেও পারে বাড়তেও পারে। ঠিক আছে? এই যে ফ্ল্যাকচুয়েশনটা, এটা বলা ডিসপারশন। আর এটা মেজার করার জন্য যে আমাদের মেজারমেন্টটা আছে তাকে বলা হয় মেজার অফ ডিসপারশন। ডিসপারশন দেখতে পাচ্ছ শীটের উপরে? এটা ফ্ল্যাকচুয়েশনও বলে, ডেভিয়েশনও বলে, যে যাই বলুক না, আলটিমেটলি এটা বিচ্যুতি বোঝায় আর কি। যেমন তুমি এক্সপেক্ট করতে পারো যে তুমি 1 ঘন্টায় 20 কিলোমিটার সাইকেল চালাতে পারো অন এভারেজ, কিন্তু সবসময় তুমি হয়তো 1 ঘন্টা 20 কিলোমিটার সাইকেল নাও চালাতে পারো। যদি এয়ার তোমার ফেভারে থাকে তুমি হয়তো 20-এর জায়গায় 25 কিলোমিটার চালাই ফেলতে পারো। আবার যদি রাস্তা খারাপ থাকে তুমি হয়তো 25-এর জায়গায় 18 কিলোমিটার চালাতে পারো। সো কিছু কম বেশি হতে পারে, পারে না? ঠিক আছে? এই যে কতটুকু কম বেশি হতে পারে এটা মেজার করার জন্যই আমরা একটা মেজারমেন্ট ফাইন্ড আউট করি। প্রথমে আমরা দেখি কতটুকু কম বেশি হতে পারে, তারপর আমরা তারপর আমরা দেখি যে এটা অরিজিনাল ভ্যালু কত পার্সেন্ট। কারণ শুধু কম বেশি বললে তো হবে না, অরিজিনাল কত পার্সেন্ট সেটা হিসাব করতে হবে না? ঠিক আছে? তো এগুলোই হচ্ছে মেজার অফ ডিসপারশন। সো আমরা এখানে দেখি মেজার অফ ডিসপারশনটা মূলত আমার কয়েকটা ভাগে ভাগ করে নিই। এখানে বেশ কিছু ডিসপারশন আছে। ফার্স্ট হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনকে এমডি দ্বারা প্রকাশ করা হয়। মিন ডেভিয়েশন কি দ্বারা প্রকাশ করা হয় এটাকে? এমডি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, এবং ইন্টার কোয়ার্টার ভেন্স। তবে ইন্টার কোয়ার্টার ভেন্সটা আসলে খুব একটা ভালো মেজারমেন্ট নয়, এটা আমরা খুব একটা ইউজ করি না। সো আমরা এখানে এটা ক্যালকুলেট করবো না, শুধু ফর্মুলা দেখাই দিব। আচ্ছা, তো এটাকে বলা হয় অ্যাবসলিউট মেজারমেন্ট। এটা শুধুমাত্র ভ্যালুটা দেয়, কিন্তু এটাকে মনে করো আমরা যদি রিয়েল মেজারমেন্টে পেতে চাই তাহলে এটা রিলেটিভ মেজারমেন্ট ফাইন্ড আউট করতে হবে।
দ্যাট মিনস তুমি যার থেকে মিন ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ইন্টারকোয়ার্টার রেঞ্জ ক্যালকুলেট করেছো তাকে দিয়ে ভাগ করে তার কত পার্সেন্ট সেটা নিতে হবে। ধরো তোমার এখানে ইনকাম ছিল 25,000 এবং সেটা যদি ধরো 25,000 এর 5,000 যদি এটা কি হয় ভ্যারি করে, তাহলে কত পার্সেন্ট ভ্যারি করে 25,000 এর 5%? 5,000 কত পার্সেন্ট ভ্যারি করে বলো তো? 20%। রাইট, 20% ভ্যারি করে। তাহলে এই জিনিসটাই আমাদেরকে বলতে হবে যে এটা আমার শুধুমাত্র কতটুকু সেটা না, আমরা তাকে যে মেজারমেন্ট দিয়ে ফাইন্ড আউট করলাম ওটা ভাগ করে তার পার্সেন্টেজও দিয়ে দিব। আর এই পার্সেন্টেজ যখন আমরা ক্যালকুলেট করব তখন তাকে বলা হয় রিলেটিভ মেজারমেন্ট। তার মানে মেজারমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে শুধু ভ্যালু দেয়, এটা হচ্ছে অ্যাবসলিউট মেজারমেন্ট। এরপর যদি পার্সেন্টেজে প্রকাশ করা যায় তখন তাকে বলা হয় রিলেটিভ মেজারমেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথমত আমরা দেখবো মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন অ্যাকচুয়ালি অনেকে মিন ডেভিয়েশন বলতে মনে করে মিনের ডেভিয়েশন, বাট অ্যাবসলিউটলি রং। আসলে হচ্ছে ডেভিয়েশনের মিন। এটা আসলে কি বলতো? ডেভিয়েশন মিন অর্থাৎ কত বিভিন্ন ডাটা ভ্যালু গুলো যতটুকু ফ্ল্যাকচুয়েট করে ওই ফ্ল্যাকচুয়েশন গুলোর এভারেজ। কি এটা? ফ্ল্যাকচুয়েশন গুলোর এভারেজ। কার থেকে ফ্ল্যাকচুয়েট করে? এটা তিন ধরনের মেজারমেন্ট থেকে ফ্ল্যাকচুয়েট হতে পারে। অ্যারিথমেটিক মিন থেকে ফ্ল্যাকচুয়েট করতে পারে, এটা মড থেকে ফ্ল্যাকচুয়েট করতে পারে, এবং এটা মিডিয়ান থেকেও কি করতে পারে? ফ্ল্যাকচুয়েট করতে পারে, বা মনে করো যে ডেভিয়েট হতে পারে। তো এদের ক্যালকুলেশন গুলো এরকম। মনে করো তোমাকে এই তিনটা ফর্মুলা সেম, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তাহলে অ্যারিথমেটিক মিন থেকে তুমি মনে করো ক্লাস মার্কের ডিফারেন্স নেবা, তাহলে ওই ক্লাসের জন্য তুমি ডিফারেন্স পেয়ে গেছো না? ঠিক আছে, এখন ওই ক্লাসে যদি ফ্রিকোয়েন্সি এফআই হয় তাহলে এফআই দিয়ে গুণ করলে ওই ক্লাসের টোটাল ফ্ল্যাকচুয়েশন আসবে না? আর যদি আমি সবগুলো ক্লাসের যোগ করি তাহলে গ্র্যান্ড টোটাল ফ্ল্যাকচুয়েশন আসবে না? এবং তাকে যদি আমি ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে কি? এভারেজ ফ্ল্যাকচুয়েশন, নাকি? ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এভারেজ ফ্ল্যাকচুয়েশনটা পাওয়া যাবে। এবং এটা ক্যালকুলেট করা হচ্ছে অ্যারিথমেটিক মিন থেকে। এখন কিছু ডাটা ভ্যালু অ্যারিথমেটিক মিন থেকে ছোট হতে পারে, কিছু বড় হতে পারে। আমরা যেহেতু অনেক রেফারেন্স নিই এজন্য আমরা কি ইউজ করতেছি এখানে? ইউজ করতেছি বলো তো? অ্যারিথমেটিক মিন না, সরি অ্যাবসলিউট ভ্যালু না? অ্যাবসলিউট ইউজ করতে হবে। তো একই ফর্মুলা আমরা অ্যারিথমেটিক মিনের জন্য ইউজ করতে পারি, আমরা মডের জন্য ইউজ করতে পারি, আমরা মিডিয়ান জন্য ইউজ করতে পারি। যখন যেটার জন্য বলবে তখন সেটার জন্য এটাই ক্যালকুলেট করতে হবে তোমার। বুঝতে পেরেছো? হ্যালো? আচ্ছা, এগুলো খুব একটা কঠিন কিছু না, আমি ক্যালকুলেশন গুলো দেখাই দিব কিছুক্ষণের মধ্যেই। তো নেক্সট হচ্ছে, কিন্তু আমরা যেটা বললাম এটা তো হচ্ছে তোমার অ্যাবসলিউট মেজারমেন্ট। এখানে এখানে বেস হচ্ছে অ্যারিথমেটিক মিন, তাই না? এখানে বেসটা কি? অ্যারিথমেটিক মিন। এখানে বেস হচ্ছে কে বলো তো? মড। আর এখানে রাইট। তাহলে এগুলা থেকে যদি আমাকে তার রিলেটিভ মেজারমেন্ট বের করতে হয়, দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এটা বলা হয় রিলেটিভ মেজারমেন্ট। এই যে সিএমডি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, তাহলে যার সাপেক্ষে আমরা বের করেছি তাকে দিয়ে ভাগ করে পার্সেন্টেজ নিতে হবে না? ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে অনেক সময় দেখা যায় এই অ্যাবসলিউট ভ্যালুর কারণে খুব ছোট বা খুব বড় কিছু ভ্যালু এখানের মধ্যে ইন হয়ে যায়, আর সেগুলোর কারণে তোমার ফ্ল্যাকচুয়েশনটা যখন ক্যালকুলেট হয় সেটা অনেক বেশি শো করে। আর অনেক সময় এমন হয় যে ডাটা ভ্যালুগুলো খুব ক্লোজ হয় তখন এটা অনেক ছোট শো করে, যার কারণে আমরা আসলে রিয়েল যে সিনারিও সেটা খুঁজে পাই না। রিয়েল সিনারিওটা আমরা কি করতে পারি না? খুঁজে পাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের উপায়টা কি? তোমাদের ওই যে ফিজিক্সে মনে আছে রুট মিন স্কয়ার ভেলোসিটি? মানে যখন ভেলোসিটি গুলো অ্যাবনর্মাল তখন রুট মিন স্কয়ার করলে সেগুলো কি হয়? স্বাভাবিক হয়ে যায় না?
সেটা আমরা এখানেও সেই জিনিসটা অ্যাপ্লাই করব, রুট মিন স্কোয়ার প্রসেস টু ফাইন্ড দ্য ডেভিয়েশন। কোন প্রসেস বলো তো? রুট মিন স্কোয়ার আরএমএস, তাই না? আচ্ছা, এই জন্য আগে আমরা এই যে বিচ্যুতি গুলোকে স্কোয়ার করে নেব। রুট মিন স্কোয়ার ব্যাপার এটা বলতেছি, কিন্তু কাজ হবে উল্টা, স্কোয়ার মিন রুট। হ্যাঁ, তাহলে আমরা স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করে নিয়ে তার এভারেজ বের করলাম। স্কোয়ারের এভারেজ তাকে রুট করে দিতে হবে না? স্কোয়ারের এভারেজ করে তাকে রুট করতে হবে কিনা? স্কোয়ার এভারেজ করে তাকে যখন রুট করে দেওয়া হয় তখন যেটা পাওয়া যায় তাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি বলে তাকে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর যদি তুমি তাকে রুট না করো তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গ, তাকে আমরা ভেরিয়েন্স বলি না? তাহলে যখন তুমি অনলি স্কোয়ার মিন ইউজ করবা তখন হবে ভেরিয়েন্স, আর তার সাথে যদি স্কোয়ার রুট করে দাও তখন হয়ে যাবে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু এই যে ফর্মুলাটা আছে অ্যারিথমেটিক মিন, তারপরে তাকে বিয়োগ, তারপরে আবার রুট, সরি মিন তারপর রুট, এটা অনেক কাজ না? তার পরিবর্তে আমরা চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এটা বলা ওয়ার্কিং ফর্মুলা। কি বলা এটাকে? এটা এরপরে তুমি দেখবা আমাদের এরপরে আরেকটা চ্যাপ্টার এটা লাগবে, ওয়ার্কিং ফর্মুলা। এখান থেকে এটা আসলে হিসাব করে পাওয়া যায়, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমি এখানে দেখাচ্ছি না। নেক্সট আসো, ওই যে আমরা গত চ্যাপ্টারে দেখাইছিলাম যে অ্যারিথমেটিক মিন বের করার সময় ডাটাগুলো যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমাদের জন্য আসলে ডিরেক্টলি ক্যালকুলেট করাটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। মনে আছে? লাস্ট ক্লাসে বলছিলাম ওই যে ইউ ধরে নিয়েছিলাম, মনে পড়ে কি? এখানেও সেই কথা, যদি ডাটাগুলো অনেক বড় হয় আমরা অনেক সময় ইউ ধরে নিই, ইউ সমান xi মাইনাস a বাই h। এ হচ্ছে এনি ক্লাস মার্ক অফ দা গিভেন ডাটা, আর এইচ হচ্ছে ক্লাস সাইজ। তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তবে এক্ষেত্রে তোমার যেহেতু এইচ এর একটা প্রয়োগ আছে, এইচ দিয়ে গুণ করে দিতে হবে। তো শর্টকাট করলে এই ফর্মুলা দিয়ে করতে পারো। প্রথমে ইউ ধরে নিবা, ইউ হচ্ছে xi মাইনাস a, এটা কোডিং ফর্মুলা বলে অ্যাকচুয়ালি, xi মাইনাস a ডিভাইড বাই h, যেখানে a হচ্ছে তোমার এনি ক্লাস মার্ক আর h হচ্ছে ক্লাস সাইজ। সেক্ষেত্রে এটা তুমি ইউ এর জন্য প্রথমে এটা ক্যালকুলেট করতে পারো, তারপরে তাকে সিম্পলি h দিয়ে গুণ করে দিতে হবে। বুঝতে পারছো? ক্যালকুলেশন আমি দেখাই দিব, কঠিন কিছু না। ফর্মুলাটা বুঝছো কিনা দেখো। সবগুলো আইডেন্টিটি কি এটা বোঝা যাচ্ছে না? এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইউ হচ্ছে মানে মিনিমাইজড ভ্যারিয়েবল, আর এইচ তো ক্লাস সাইজ, তাই না? ওকে, আর এখানেও তার কোফিশিয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। সিএসডি মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার অ্যারিথমেটিক মিন দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এখানে বেস হচ্ছে অ্যারিথমেটিক মিন। এখানে বেস কে? অ্যারিথমেটিক মিন না? এই যে দেখতে পাচ্ছো? সো অ্যারিথমেটিক মিন দিয়ে ভাগ করে পার্সেন্টেজ নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আর কিছুই নয়, সেটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল আর সেকেন্ড কোয়ার্টাইলের এভারেজ তোমার বিয়োগফলের অর্ধেক, হাফ অফ দ্য ডিফারেন্স অফ থার্ড কোয়ার্টাইল এন্ড ফার্স্ট কোয়ার্টাইল। দেখতে পাচ্ছ আইকিউ ইকুয়াল টু দিস। এবং কোএফিসিয়েন্ট অফ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে এটা যোগফল দেওয়া তাকে ভাগ করে দিতে হবে, তখন এই অবস্থায় আসে। যদিও আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। ফর্মুলাগুলো তোমাদের কাছে আছে না? সেটা ডাউনলোড করেছিলে? হ্যালো, বুঝতে পেরেছো ফর্মুলাগুলো? এবার আমরা তোমাদেরকে এক্সেল শিটটা দেখাই, সেখানে ক্যালকুলেশন গুলো লাইন বাই লাইন বুঝিয়ে দিব। আচ্ছা, তাবাসসুম হোসাইন, তুমি আছো? তাবাসসুম হোসাইন, নেই। আচ্ছা, তো চলো এক্সেল শিটটা দেখি।
দেখতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখানে তুমি দেখো, আমরা আগের চ্যাপ্টার থেকে জানি যে অ্যারিথমেটিক মিন হচ্ছে 64.8, এটা কন্টিনিউশনে করা যাবে। মড ছিল 67.17, মিডিয়ান ছিল 65.79। ঠিক আছে, এখন আমার কি লাগবে? ফ্রিকোয়েন্সি ইনটু অ্যাবসলিউট অফ এক্স মাইনাস অ্যারিথমেটিক মিন অথবা মড অথবা মিডিয়ান, তাই না? ঠিক আছে, কি কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটা ক্লাসে এটা দেখাই দিচ্ছি। তোমার প্রথমে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিতে তোমার তো প্রথম ফ্রিকোয়েন্সি নিতে হবে না? ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি না? ইনটু অ্যাবসলিউট ভ্যালুর জন্য তুমি এ লিখলে তোমাকে এখানে কয়েকটা অপশন আসবে, তুমি অ্যাবসলিউটের মধ্যে ক্লিক করবা, এবিএস চলে আসছে। এখন যে সে জানতে যাচ্ছে কার অ্যাবসলিউট নিবা, তাহলে আমরা কি করব? আমরা ক্লাস মার্ক থেকে অ্যারিথমেটিক মিন বিয়োগ করব না? তাহলে ক্লাস মার্ক মাইনাস অ্যারিথমেটিক মিন কত আমাদের? 64.8 না? ঠিক আছে, তাহলে ব্র্যাকেট দাও, তাহলে ফ্রিকোয়েন্সি ইনটু অ্যাবসলিউট অফ ক্লাস মার্ক মাইনাস অ্যারিথমেটিক মিন চলে আসছে না? দেন এটাকে আমরা এই ঘরগুলো কপি করে দিব, জাস্ট এটা আসছে 169.4। তো 169.4 কে যদি আমি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি, দেখো 169.4 এটাকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হবে না? লাগবে কিনা? হ্যালো, তাহলে চলে আসছে তোমার মিন ডেভিয়েশন, যার বেস হচ্ছে অ্যারিথমেটিক মিন। এখন এটা অ্যারিথমেটিক মিনে কত পার্সেন্ট সেটা বের করার জন্য আমরা কি করতেছি, যে মিন ডেভিয়েশন ফাইন্ড আউট হয়েছে, ডিওটা 64.8, আর পার্সেন্টেজ প্রকাশ করতে হলে তার সাথে 100 গুণ করতে হয় না? তাহলে আমরা কি করলাম, মিন ডেভিয়েশন ইনটু 100 ডিভাইড বাই অ্যারিথমেটিক মিন, আমরা কত পাইলাম? 6.53% অথবা 6.54%। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমাদের অ্যারিথমেটিক মিন ছিল 64.8। কমেন্টটা একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে তিনটা কথা আসবে। নাম্বার 1 হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন ছিল 64 পয়েন্ট কত 8, সেটা থেকে আমার এভারেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, তার থেকে আমার এভারেজ ফ্লাকচুয়েশন কত 4.235 না? এবং সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিনে কত পার্সেন্ট? 4.64%। তাহলে আমরা এখানে কি বলতেছি, অ্যারিথমেটিক মিনটা কত, সেটাতে কতটুকু ফ্লাকচুয়েট হয়, এবং সেটা অ্যারিথমেটিক মিনে কত পার্সেন্ট, এই তিনটা আমার ইনফরমেশন দিতে হচ্ছে, তাই না? সেম কথাগুলো তোমরা মড এবং মিডিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা, রেজাল্ট এখানে দেওয়াই আছে। ঠিক আছে, নেক্সট আসো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমার যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটাতে আমাদের লাগবে, দ্যাট ইজ ফর্মুলা তোমাদের কাছে আছে না হাতে? কারণ ফর্মুলা যেতে আমাকে আবার একটা ট্যাব শো করতে হবে, এটা এই মুহূর্তে একটু টাফ। আমরা জানি এখানে এফএক্স এবং এফএক্স স্কয়ার লাগে। তোমাদের শীটটা একটু দেখো, এফএক্স এবং এফএক্স স্কয়ার লাগে না? লাগে কিনা? হ্যালো, নিলয় তুমি শুনতে পাচ্ছ? অ্যান্সার দিচ্ছ না কেন? জি স্যার। তোমার এখানে স্যার আমার এখানে নেটের প্রবলেম করতেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে আমার এফএক্স এবং এফএক্স স্কয়ার দুইটাই লাগবে। তো আমরা যেখানে কাজটা করতেছি, যে এফএক্স যদি আমি নির্ণয় করতে চাই, আচ্ছা আমি তোমাদেরকে আবার একটু ওইটা দেখা আনি, ফর্মুলাটা একটু দেখা আনলে বুঝতে পারবা কেন কি করতেছি, কি কি লাগবে আমরা একটু দেখে আসি। দেখো কি লাগতেছে,
আমার এখানে লাগবে fx, তাই না? এখানে কি লাগতেছে বলো তো? fx না? আর এখানে লাগতেছে কি? জি স্যার। fx স্কয়ার। তাহলে এই দুটোই মূলত আমার লাগবে। তারপর সেগুলো তো সাম করবো আর তারকে টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করে রুট করে দিব, তাই না? তাহলে জি স্যার। fx বের করব, সাম করব, ফ্রিকোয়েন্সি ভাগ করে স্কয়ার করব, তারপর এখানে fx স্কয়ার এভারেজ করব, তারপর বিয়োগ করে রুট করে দিব। তাহলে আমার মূলত এই দুটো জিনিস লাগবে। তো এটার জন্যই আমরা সেখানে যাচ্ছি। তোমরা তো অ্যান্সার করো না, এই জন্য আমি আরেকবার দেখালাম আর কি। তাহলে আমরা এখানে দেখো আমি fx নিয়েছি। fx তো আমরা ইউজুয়ালি অ্যারিথমেটিক মিনে নিতে অভ্যস্ত। আর fx স্কয়ারের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, অনেকে একটু মিস্টেক করে, অনেকে fx স্কয়ার না লিখে fx হোল স্কয়ার লিখে ফেলে, আর তখনই আর মার্কস দেওয়া সম্ভব হয় না। তো এটা কিভাবে নিতে হয় আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। এটা আমি কেটে দিই, তারপর তোমাদেরকে দেখাই। দেখো ইকুয়াল প্রথমে দিবা, তারপর হচ্ছে f এর ফ্রিকোয়েন্সি ইনটু, তারপর হচ্ছে ক্লাস ফার্ম এক্স হোল স্কয়ার, না ব্র্যাকেট দিলে হোল স্কয়ার হয়ে যাবে, অনলি এটার উপরে স্কয়ার দিতে হবে। দেখতে পাইছো? অনলি আমি কিসের উপর স্কয়ার দিছি? প্লাস মার্ক না? জি স্যার। এই যে এটা চলে আসছে। তাহলে এটা যখন চলে আসছে, তাহলে আমি এটাকে কপি করব, কপি করে বাকি সব জায়গায় বসাই দেব। সো নট f x হোল স্কয়ার, দিস ইজ f ইনটু x স্কয়ার। তাহলে এই এভারেজটা আমি পেয়ে গেছি। এরপর আমার কাজটা হচ্ছে দেখো স্কয়ার রুট, দেখতে পাচ্ছ স্কয়ার রুট? স্কয়ার রুট অফ এটা হচ্ছে সাম অফ fx স্কয়ার, এই যে ব্লু কালার সাম অফ fx স্কয়ার ডিভাইড বাই রেড কালার হচ্ছে সাম অফ f মাইনাস মেজেন্ডা হচ্ছে সাম অফ fx ডিভাইড বাই সাম অফ f হোল স্কয়ার, তাই না? ঠিক আছে, তারপর ডাটাগুলো ফরম্যাটে বসাই দিবা। সেটা আসছে কত? 5.01। বাকি ঘরগুলো কাউন্ট না করলেও চলবে। এরপর আমরা যেটা শর্টকাটে করার চেষ্টা করি, শর্টকাটে আমি এ ধরলাম, মাঝামাঝি একটা ভ্যালুকে এ ধরা হয় সেটা আমরা জানি। আমি এ ধরলাম তোমার এখানে 63.5, এই যে 63.5 টাকে এ ধরে নিয়েছি। আর এস হচ্ছে ক্লাস সাইজকে এস ধরে নিয়েছি। দেন আমি প্রথমে ইউ নির্ণয় করলাম, এগুলো আমাদের আগেই জানা। তারপর এফ ইউ, সিমিলারলি এফ ইউ স্কোয়ার। তারপর ওই যে শর্টকাট ফর্মুলাতে ফেলে দিচ্ছি, এফ এক্স এর জায়গায় এফ ইউ, এফ এক্স স্কোয়ার জায়গায় এফ ইউ স্কোয়ার, জাস্ট তার সামনে এইচ দ্বারা গুণ হয়েছে। দেখো তো সামনে একটা 4 দিয়ে গুণ হয়েছে না? ফোরটা কি এইচ না? জি স্যার। তারপরে ভিতর হচ্ছে এই যে তোমার ব্লু সাইন, এটা হচ্ছে সাম অফ এফ ইউ স্কোয়ার ডিভাইড বাই সাম অফ এফ মাইনাস মেজেন্ডা হচ্ছে সাম অফ এফ ইউ হোল বাই সাম অফ এফ হোল স্কোয়ার। দেখো রেজাল্ট দুটোই সেম আসছে না? এরপর আমরা যেটা করলাম, আমরা যে অ্যারিথমেটিক মিন আমরা যেটাকে পেয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাকে অ্যারিথমেটিক মিন দিয়ে ভাগ করে পার্সেন্টেজ নিলাম, সেটা দেখলাম যে তোমার 7.73% আসছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যারিথমেটিক মিন হচ্ছে 64.8, তার থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5.01, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের 7.73%। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আজকের বাইরে যাবো না, তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে, এটা একটু দেখাই। আমি দেখো এখানে জেড কাউন্ট করছি। আমাদের জেড কাউন্ট করার সিস্টেমটা কি? এক্স মাইনাস এক্স বার বাই সিগমা, মনে আছে? এক্স মাইনাস এক্স বার বাই সিগমা। হ্যালো? জি স্যার। তো সেটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন অ্যাপ্লাই করলে আমার লাভটা কি? আমি কেন অ্যাপ্লাই করলাম? এটা যে কেউ কোশ্চেন তুলতে পারে যে ঠিক আছে তুমি যে অ্যাপ্লাই করলা তাহলে কেন করলা? এটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আমার যে ওয়েট গুলো আছে এগুলো নিজেদের আসলে বিভিন্ন জনের বিভিন্ন ওয়েট হতে পারে। তাহলে আমার যে লোকালিটি আছে এই লোকালিটি অনুসারে অ্যাকচুয়ালি আমার নিজের ওয়েটটা কোন কোন ইন্ডেক্সে আছে সেটা আমরা মেজার করি আসলে, অর্থাৎ অ্যাভারেজ দিয়ে। তো সাধারণত যেসব ইন্ডেক্স 0 সামথিং হয় তাহলে সেটা আমরা ধরে নিই আদর্শ, আর যেগুলো নেগেটিভ হয় সেগুলোকে আমরা বলি, অর্থাৎ সোজা কথা হচ্ছে বিটুইন -1 টু +1 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, লেস দেন -1 হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড, আর গ্রেটার দেন +1 হচ্ছে ওভার স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছো?
তো আমার এই ক্লাসটাতে আমি যেগুলো দেখতে পাচ্ছি এই যে এই দুটা হচ্ছে কি মাইনাস 0 পয়েন্ট সামথিং আর প্লাস 0 পয়েন্ট সামথিং, তাই না? দেখতে পাচ্ছো? জি স্যার। তার মানে যাদের ওয়েট আমার বর্তমান যে অবস্থা তাতে যাদের ওয়েট 61.5 থেকে 69.5 তাদের ওয়েট আদর্শ। মানে আমাদের যে এভারেজ ওয়েট সেই হিসেবে আমরা বলতে পারি 61.5 থেকে 69.5 এর মধ্যে থাকলে তারা আদর্শ ওজন ক্লাসে আছে, দ্যাট মিন্স তাদের ওয়েট স্ট্যান্ডার্ড। এর নিচে গেলে বিলো স্ট্যান্ডার্ড, এর উপরে গেলে কি হবে? হায়ার স্ট্যান্ডার্ড হয়ে যাবে না? তার মানে 61.5 এর নিচে নামলে সে তার অস্বাস্থ্যকর, তার মনে করো স্বাস্থ্য খারাপ, আর যদি 69 এর উপরে যায় সে অতিরিক্ত মোটা। ব্যাপারটা এরকম না? যেমন মনে করো আমি ওই যে সাদ ইবনে ওমরকে জিজ্ঞেস করি তোমার ওয়েট কত? কত? আচ্ছা 69 আর 70, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, 69.5 পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি। তারপরে তন্ময় তোমার ওয়েট কত? 73 স্যার। তুমি ওভার ওয়েট, ঠিক আছে, তোমার ব্যায়াম করা দরকার। আসিফের কত? স্যার 67। আচ্ছা, আমাদের টেবল অনুসারে তোমাদের আদর্শ এই আর কি। তুমি যখন তোমার ওয়েট দিয়ে চিন্তা করতে পারো যে আমাদের প্রচলিত যে ওয়েট ব্যবস্থা সেই হিসাবে আসলে আমার ওয়েটটা কেমন। তবে এটা আবার হাইটের সাথে রিলেটেড, সেটা আমরা যদি কখনো দেখবো লাস্ট চ্যাপ্টারে কোরিলেশন রিগ্রেশন পড়বো তখন বুঝতে পারবো যে হাইট সহ ইনক্লুড করলে কি হয়। আপাতত অনলি ওয়েট করে দেখলাম যাদের ওয়েট 61.5 থেকে 69.5 এরা আদর্শ। বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে তোমার লোকালিটির জন্য তুমি একটা স্কেলিং করতে পারো ইউজিং জেড। এটা বলা হয় স্ট্যান্ডার্ড ভ্যালু অথবা ইন্ডেক্স ভ্যালু। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা আজকে তাহলে কি কি দেখলাম? আমরা মিন ডেভিয়েশন দেখলাম 3টা মেজারমেন্ট থেকে, সেগুলোর আবার রিলেটিভ মেজারমেন্ট দেখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম ডিরেক্টলি এবং কোডিং এ, এবং সেটা রিলেটিভ মেজারমেন্ট দেখেছি। ফাইনালি আমরা ইন্ডেক্স দেখলাম, জেড স্কোর, তাই না? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক।